আমাদের কস্টের পর যে জিনিসটা আছে সেটা হলো মার্কেট। কারণ হলো যে আমরা প্রোডাকশন করতে বিভিন্ন ধরনের খরচ করতেছি, কস্ট করতেছি। এরপরে কি করতে হয়, সেই জিনিসগুলা আমাদেরকে সেল করতে হয়। সো সেল আমরা কোথায় করি? নরমালি মার্কেটে করি, নাকি? কথাটা বলো। জি ম্যাডাম। তাহলে মার্কেট কি হচ্ছে? হোয়াট ইজ মার্কেট? হোয়াট ইজ মার্কেট? মার্কেট কি? মার্কেট কি একটা প্লেস? হ্যালো। তোমরা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? ম্যাম এতক্ষণ শোনা যাচ্ছিল না। এতক্ষণ আমি কোনো কথা বলি নাই, চুপ করেছিলাম। ও আচ্ছা। আশিকুর রহমান, আছো? ইয়েস ম্যাডাম, আছি। আছো? জি ম্যাডাম, আছি। তাহলে আশিক, তুমি কি বুঝতে পারছো যে কেন মাঝে মধ্যে আমি ক্লাস নিব বলে ক্লাস নিই না? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। কারণ কি হয়, রেসপন্স না পাওয়া গেলে তোমরা যখন ক্লাস অ্যাটেন্ড করো না তখন বলো যে 180 জনের মধ্যে 40 জনের ক্লাস নিয়ে কোনো লাভ আছে? জি ম্যাডাম। এই তো হলো অবস্থা। এখন বলো যে মার্কেট কি? মুশফিক, জি ম্যাডাম। মার্কেট কি? ম্যাডাম একটা ব্যবস্থা আমাদের প্রোডাক্ট বিক্রি করার। মার্কেট নরমালি আমরা বলতে মনে করি কি, আরডি মার্কেট, নিউ মার্কেট, এই তো নাকি? নরমাল সেন্সে তো ম্যাডাম তাই। নরমাল সেন্সে তাই, বাট Market is a setup where two or more parties engage in exchange of goods, services, and information. বাহ, গুগল থেকে বের করছো? জি ম্যাম। গুগল থেকে বাইরে। এখন গুগল থেকে বের করলে তো ডেফিনেশনে ভুল ধরার মতন তো ক্ষমতা আমার মধ্যে নাই। তবে মার্কেট বলতে আমরা নরমালি প্লেস বুঝি, বাট মার্কেট হইলো যে বায়ার্স এন্ড সেলার্স থাকবে, বার্গেনিং হবে, নেগোসিয়েশন হবে এবং ট্রানজেকশন হবে। দ্যাট ইজ মার্কেট। বুঝতে পারছো? জি ম্যাডাম। অলওয়েজ প্লেস ইজ নট নেসেসারি। মার্কেট বলতে গেলে যে বিল্ডিং উঠায় দোকান দিয়ে বসে থাকতে হবে, নট নেসেসারি। মার্কেট, মার্কেটে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে বার্গেনিং, নেগোসিয়েশন, ট্রানজেকশন বিটুইন বায়ার্স এন্ড সেলার্স। এটা হলো মার্কেট। এখন আমাদের এই মার্কেটটা বিভিন্ন রকমের হয়, আমরা মার্কেটকে বিভিন্ন রকম ক্লাসিফাই করতে পারি। এটাকে মনে করো যে টাইমের বেসিসে আমরা ক্লাসিফাই করতে পারি যে শর্ট রান, ভেরি শর্ট রান মার্কেট, লং রান, ভেরি লং রান মার্কেট। আবার প্লেসের বেসিসে আমরা মার্কেটকে ক্লাসিফাই করতে পারি যে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, লোকাল মার্কেট। আবার কম্পিটিশনের বেসিসে মার্কেটকে আমরা দুই ভাগে নরমালি ভাগ করি, পারফেক্ট কম্পিটিশন, ইমপারফেক্ট কম্পিটিশন। ইমপারফেক্ট এর মধ্যে আরো অনেক রকমের কম্পিটিশন আছে।
মনোপলি, ডুওপলি, অলিগোপলি, মনোপলিস্টিক, এরকম অনেক ধরনের মার্কেট আছে। তো আমরা যদি প্রথম থেকে যাই যে টাইমে বেসিসে আমরা মার্কেটকে 4 ভাগে ভাগ করতে পারি: শর্ট রান, ভেরি শর্ট রান, লং রান, ভেরি লং রান। শর্ট রান বলতে কি, কোনো একটা জিনিস তুমি মার্কেটে নিয়ে গেলা, হয়তো বা 5 দিন 7 দিন পর্যন্ত সেই জিনিসটার মেয়াদ থাকবে, তারপর শেষ। ভেরি শর্ট রান মানে কি, তুমি সকালবেলা নিয়ে গেলে বিকালবেলা শেষ। যেমন আমরা যদি মনে করো যে শাকসবজি দেখি বা গরুর দুধ দেখি, তাহলে আমরা কি দেখবো যে এই মার্কেট গুলা কি যখনই প্রডিউস করতেছে তখনই সেল করে দিতেছে, তা না হলে কি হয়, জিনিসগুলা নষ্ট হয়ে যায়। আবার লং রান মার্কেট কি, লং রান মার্কেট হলো গিয়ে যে জিনিসগুলা মনে করো যে অনেক দিন পর্যন্ত আমরা স্টোর করে রাখতে পারি, সেগুলো লং রান। আছে ভেরি লং রান মার্কেট, যেগুলো কি অনেক অনেক দিন ধরে আমরা পারি, কয়েক বছর ধরে, 15, 16, 20 বছর ধরে আমরা যেগুলোকে স্টোর করতে পারি, সেল করতে পারি, সেগুলো হলো আমাদের ভেরি লং রান মার্কেট। নর্মালি ডিউরেবল গুডস এর মার্কেট গুলাকে আমরা কি বলি, লং রান এবং ভেরি লং রান মার্কেট। ক্লিয়ার? জি ম্যাডাম। এরপরে আছে আর কি যে আমাদের এরিয়া বেস আমরা মার্কেটকে কয় ভাগে ভাগ করতে পারি: লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল। 3 রকম। লোকাল মার্কেট কোনগুলা? লোকাল মার্কেট হলো যে আমাদের নরমালি যে মার্কেট গুলা বসে, সকালবেলা সবজি বাজার গুলো বসে, সেগুলো কি আমরা লোকাল মার্কেট। আবার দেখো যে আমের মার্কেটটাই কিন্তু আমাদের কি ন্যাশনাল মার্কেট। এই রাজশাহীর আম কি পুরা বাংলাদেশ ঘোরে না? ঘোরে। জি ম্যাডাম। আবার কি ইন্টারন্যাশনাল মার্কেট কি, দেখো যে বেক্সিমকোর ওষুধগুলা কি পুরা ওয়ার্ল্ড ঘুরতেছে, রাইট? তাহলে ওইটা কি হচ্ছে আমার, ওইটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল মার্কেট। আর আমরা বলছিলাম যে কম্পিটিশনের বেসিসে আমরা মার্কেটকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে পারফেক্ট কম্পিটিশন, মানে একটা মার্কেট থাকবে, সেই মার্কেটে সকলের মধ্যে প্রতিযোগিতাটা হবে সমান পরিমাণে, সকল সুযোগ সুবিধা সবকিছু থাকবে সমান। আরেকটা আছে যেটাতে সবকিছু সমান থাকবে না, সেটাকে আমরা বলছি ইমপারফেক্ট কম্পিটিশন। ইমপারফেক্ট কম্পিটিশনের মধ্যে আছে মনোপলি মার্কেট, যে মার্কেটে একজন মাত্র বিক্রেতা থাকবে আর ক্রেতা হবে সবাই। পারফেক্ট কম্পিটিশন মার্কেট এবং মনোপলি মার্কেট নিয়ে তোমাদেরকে আমি ইন ডিটেলস পড়াবো, কাজে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আর আরো যেগুলো আছে সেগুলো হলো ডুওপলি, যেখানে 2 জন বিক্রেতা থাকে এবং সবাই ক্রেতা থাকে। অলিগোপলি আছে, যেখানে কয়েকজন বিক্রেতা থাকে, সবাই ক্রেতা থাকে। এরকম মার্কেটে কিছু ক্লাসিফিকেশন আছে। তো আমরা আজকে শুরু করব পারফেক্ট কম্পিটিশন মার্কেট দিয়ে। আমি স্ক্রিন শেয়ার করতেছি, হ্যাঁ, তোমরা একটু দেখো। পারফেক্ট কম্পিটিশন মার্কেট। পারফেক্ট কম্পিটিশন মার্কেটের কিছু অ্যাজাম্পশন আছে, যে কিছু অ্যাজাম্পশন আছে সেগুলোর উপর বেস করে যদি সব অ্যাজাম্পশন গুলা ঠিকঠাক থাকে তাহলে সেটা হবে পারফেক্ট কম্পিটিশন মার্কেট। ফার্স্ট অ্যাজাম্পশন হলো লার্জ নাম্বার অফ বায়ার্স এন্ড সেলার্স, মানে এমন একটা মার্কেট যেখানে বায়ার্স এবং সেলার্স এর নাম্বারটা হবে কি অনেক বেশি। এরকম হবে না যে 5 জন সেলার্স সবাই বায়ার্স। এখানে বায়ার্স এবং সেলার্স এর নাম্বারটা হবে অনেক বেশি। তারপর এটা কি আছে, প্রোডাক্ট হোমোজেনিটি, সবাই মোটামুটি একই ধরনের প্রোডাক্ট সেল করবে। যেমন আমাদের কনফেকশনারি গুলাতে দেখি না যে আমাদের একই রকমের প্রোডাক্ট পাওয়া যায়,
বা স্টেশনারি দোকানগুলোতে দেখি না যে একই রকমের প্রোডাক্ট পাওয়া যায়? জি ম্যাডাম। এইগুলো হলো যে প্রোডাক্ট হোমোজেনিটি। এবং প্রোডাক্ট হোমোজেনিটি সবচেয়ে বড় কথা হলো যে প্রাইস সব জায়গাতে একই থাকবে। এই যে প্রাইস উইল বি সেম, প্রাইসে কিন্তু কোনো আপ ডাউন হবে না। মানে যে তোমার যে বাসার পাশে যে দোকান, সেই দোকানে তোমার হইলো যে লাক্স সাবানের দাম যতখানি থাকবে, তোমার বন্ধুর পাশে বাড়ির পাশে যে দোকান, সেখানেও কি হবে, লাক্স সাবানের দাম সেমই থাকবে। এবং এখানে একটা কথা আছে, সেটা হলো গিয়ে প্রাইস ইকুয়াল টু কি, এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ। হোয়াট ইজ এভারেজ রেভিনিউ? What is average revenue? Ma'am, total price divided by output. এটা হইলো যে তোমার টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই ইওর আউটপুট। টোটাল রেভিনিউটা কি, তোমার টোটাল আউটপুট ইনটু প্রাইস। এক্স যদি হয় তোমার টোটাল আউটপুট, সেটাকে যদি তুমি প্রাইস দিয়ে ইনটু করে দাও, তাহলে তুমি কি পাবা, টোটাল রেভিনিউ। বুঝতে পারছো? জি। এখন এখানে কি বলছে, প্রাইস কি হবে, এভারেজ রেভিনিউ সমান হবে এবং মার্জিনাল রেভিনিউ সমান হবে। দ্যাট মিন্স পি ইকুয়াল টু এইটা হবে। তখন হবে কি, পি ইকুয়াল টু AR, এভারেজ রেভিনিউ। মার্জিনাল রেভিনিউটা কি হবে, মনে করো যে একটা কলমের দাম 5 টাকা, 10টা কলমের দাম কত, 50। এখন তাহলে এভারেজ রেভিনিউ বের করো, 50 টাকাকে 10 দিয়ে ভাগ করে দাও, কত বেরোয়? 5। মার্জিনাল রেভিনিউটা কি, যে আমি যদি একটা এক্সট্রা ইউনিট উৎপাদন করি, তাহলে আমার কত টাকা আমি পাবো, রেভিনিউ আমার কত বাড়বে। যদি আরেকটা এক্সট্রা ইউনিট উৎপাদন করার ফলে আমার টোটাল আউটপুট মানে আমার টোটাল রেভিনিউ হয় 55, তাহলে আমার লাস্ট ইউনিটের রেভিনিউ কত? 5। আমার অ্যাকচুয়াল প্রাইস ছিল 5, আমার এভারেজ রেভিনিউ বের হইছে 5, আমার মার্জিনাল রেভিনিউ কি বের হইলো? 5। ঠিক আছে? ম্যাম মার্জিনাল রেভিনিউ বিষয়টা বুঝি নাই, আরেকবার একটু আচ্ছা, repeat মার্জিনাল রেভিনিউটা হলো গিয়ে তুমি একটা এক্সট্রা ইউনিট, মানে আগে 10টা উৎপাদন করছো, এখন আরো একটা এক্সট্রা করতেছো, 11 নম্বর ইউনিটটা উৎপাদন করে তুমি কত টাকা দিয়ে সেল করলা, সেটাও যদি তুমি 5 টাকা দিয়ে সেল করো, এবং তখন যদি তোমার টোটাল রেভিনিউ হয় 55 টাকা, তাহলে তোমার মনে করো যে মার্জিনালটা কত হচ্ছে, ওই 11তম ইউনিটটা বিক্রি করে তুমি কত টাকা পাচ্ছ। 5 টাকা। তাহলে কি তোমার মেন প্রাইস ছিল 5 টাকা, তোমার এভারেজ রেভিনিউ কত ছিল? 5 টাকা। তোমার মার্জিনাল রেভিনিউ কত হইলো? 5 টাকা। দ্যাটস হোয়াই এখানে হলো গে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর। ওকে ম্যাম। বুঝতে পারছো? জি। মিস আরেকবার একটু বলবেন? অবশ্যই। কোনটা? মানে হচ্ছে এই ইয়াটা গ্রাফেরটা। গ্রাফেরটা হলো যে প্রাইসটাকে আমরা একটা প্যারালাল দেখতে পাচ্ছি হরিজন্টাল বরাবর, কারণ হলো যে আমাদের প্রাইসটা হলো এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ সমান।
এখন হোয়াট ইজ এভারেজ রেভিনিউ এবং হোয়াট ইজ মার্জিনাল রেভিনিউ? রেভিনিউটা হলো যে আমাদের টোটাল প্রোডাক্টকে আমরা যখন প্রাইস দিয়ে গুণ করব সেটা হবে টোটাল রেভিনিউ। সেটাকে যখন আমরা টোটাল আউটপুট দিয়ে ভাগ করব তখন আমরা মানে ম্যাডাম পাবো, কোয়ান্টিটি দিয়ে ভাগ করলেই তো পাওয়া যাবে না? হ্যাঁ আউটপুট আর কোয়ান্টিটি তো একই জিনিস নাকি? হ্যাঁ ম্যাডাম একই জিনিস, কিন্তু বুঝতে সুবিধা হয় কোয়ান্টিটি দ্বারা। আচ্ছা, কোয়ান্টিটি দিয়ে আমি যখন ভাগ করে দিচ্ছি তখন কি পাচ্ছি? এভারেজ রেভিনিউ না? ইয়েস মিস। এখন মার্জিনালটা কি? মার্জিনালটা হলো একটা এক্সট্রা ইউনিট। একটা এক্সট্রা ইউনিট উৎপাদন করে তুমি সেল করতেছো মার্কেটে। এখন মনে করো যে তুমি যে পেন দিয়ে লেখো মেটাডোর, মনে করো মেটাডোর অরবিট। মেটাডোর অরবিটের দাম কত? 5 টাকা মনে হয়। 5 টাকা কত টাকা আমি শিওর না, মানে 5 টাকাই মিস। এখন মেটাডোর অরবিটের দাম 5 টাকা। 10টা মেটাডোর অরবিট বিক্রি করে তুমি কত টাকা পাবা? 50 টাকা। 11 নম্বরটা আরেকটা এক্সট্রা বিক্রি করলে তুমি কত টাকা পাবা? 55 টাকা। ঠিক আছে, তাহলে এবার মনে করো যে এখান থেকে এভারেজ রেভিনিউটা বের করো, কত হয়? 5 টাকা। মার্জিনাল রেভিনিউ? মার্জিনাল তো 5 টাকাই থাকবে। 5 টাকা। তো এইটাই হলো যে এই গ্রাফের কথা। এই মানে জন্য সবগুলাই সমানই থাকছে। হ্যাঁ, কারণ কি প্রোডাক্ট হোমোজেনিটি, একই প্রোডাক্ট। মেটাডোর অরবিট তুমি যেখানে যাও যেভাবেই যাও সেল করতে যাও 5 টাকা দাম। বুঝতে পারছি মিস। এরপরে হলো ফ্রি এন্ট্রি এন্ড এক্সিট অফ দ্য ফার্ম। ফার্মে ফ্রি এন্ট্রিও পারবা, এক্সিটও করতে পারবা। মানে তুমি যদি চাও তাহলে তুমি কালকে আবার নতুন একটা দোকান নিয়ে, স্টেশনারি দোকান বলো কনফেকশনারি বলো, নিয়ে বসে যেতে পারবা। আবার যদি তোমার মনে হয় যে না তুমি লস করতেছো, তাহলে তুমি যে কোনো সময় তোমার ইন্ডাস্ট্রি থেকে তুমি ওয়ার্কআউট করতে পারবা, কোনো সমস্যা নাই। এখানে এরকম না যে তুমি একটা মার্কেট পিছো, সো তোমাকে এখন এখানে 6 মাস 1 বছর থাকতেই হবে, এরকম কোনো রুলস নাই। আবার তুমি থাকতে চাইলে তোমাকে কেউ বের করে দিবে, এরকমও কেউ করতে পারবে না। তারপরেটা হলো যে পারফেক্ট কম্পিটিশন মার্কেটের মেন রিজনটাই হলো প্রফিট। প্রফিট ম্যাক্সিমাইজটাই হলো মেন গোল, এবং এটার জন্যই পারফেক্ট কম্পিটিশন মার্কেটটা রান করে। এবং পারফেক্ট কম্পিটিশন মার্কেটে কোনো গভর্নমেন্ট রেগুলেশন চলবে না, নো গভর্নমেন্ট রেগুলেশন। দ্যাট মিনস তোমার কতখানি সেল হচ্ছে, কতখানি তোমার প্রফিট হচ্ছে, এটা গভর্নমেন্ট দেখতে আসবে না। গভর্নমেন্ট তোমার প্রফিটের উপরে তোমাকে কোনো ধরনের হেল্প করতেও আসবে না, আবার তোমার উপরে ট্যাক্সও কাটতে আসবে না। মানে ট্যারিফ সাবসিডি কোনো ধরনের হেল্পও করবে না, কোনো ধরনের অবস্ট্রাকলও তৈরি করবে না। গভর্নমেন্ট টোটালি ইনডিফারেন্ট থাকবে যে তুমি কি করতেছো সেই ব্যাপারে। পারফেক্ট মোবিলিটি অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। দ্যাট মিনস আমাদের যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এগুলো কি পারফেক্টলি মোবাইল থাকবে। দ্যাট মিনস তুমি যদি তোমার কোনো ওয়ার্কারকে কাজ থেকে বের করে দাও, সে কিন্তু সিম্পলি আরেক জায়গায় যে কাজ করা শুরু করে দিবে, কারণ কি মার্কেটে সবকিছু সেম। তুমি তাকে বের করে দিছো, দ্যাট মিনস তার জায়গাতে তুমি আরেকজনকে রিপ্লেস করছো, এবং যাকে রিপ্লেস করছো তার জায়গাটা খালি হয়ে গেছে, এখন সে যে সেই জায়গাতে বসে যাইতে পারে, সবকিছু সেম, ফ্রি। পরেরটা হলো পারফেক্ট নলেজ। বায়ার্স এবং সেলার্স এর পারফেক্ট কম্পিটিশন মার্কেট সম্পর্কে কমপ্লিট নলেজ থাকবে, একদম কমপ্লিট নলেজ। মানে রাত্রেবেলা কি অফার দিল সেটা যে সকালবেলা তুমি লুকাবা তার কোনো উপায় নাই, কারণ কি বায়ার্সরা সব জানে। তো এই এই কয়টা হইলো তোমার পারফেক্ট কম্পিটিশন মার্কেটের অ্যাজাম্পশন। যদি এই অ্যাজাম্পশন গুলা ঠিকঠাক থাকে তাহলে কি হবে, পারফেক্ট কম্পিটিশন মার্কেট হবে, আদারওয়াইজ মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো অ্যাজাম্পশন গুলা?
ম্যাম এটা আরেকবার ম্যাডাম পারফেক্ট পারফেক্ট নলেজ। লাস্ট না মানে লাস্টের যে কথাগুলো বললেন না যে লাস্ট একদম পারফেক্ট অ্যাজাম্পশন যেটা বললাম যে এই কয়েকটা অ্যাজাম্পশন যদি ঠিকঠাক থাকে তাহলে সে মার্কেটটা হবে পারফেক্ট কম্পিটিশন মার্কেট। আর কোনো অ্যাজাম্পশন যদি ব্রেক করে তাহলে মার্কেটটা আর পারফেক্ট কম্পিটিশন মার্কেট থাকবে না, এটা কি হয়ে যাবে, ইমপারফেক্ট হয়ে যাবে। আচ্ছা ম্যাম বুঝছেন। এখন যে জিনিসটা সেটা হলো শর্ট রান ইকুইলিব্রিয়াম। ম্যাম নরমালি যে মার্কেট গুলা থাকে এগুলাই কি পারফেক্ট কম্পিটিশন মার্কেট, মানে আমরা যেগুলা বাই সেল করি এইগুলোকেই বলে? এখানে তুমি কি 7টা অ্যাজাম্পশন কে ফিট করতে পারতেছো? ম্যাডাম ট্যাক্সের ব্যাপারটা ফিট করতে পারি হ্যাঁ না। হ্যাঁ ম্যাম, আমারও এটাই কোশ্চেন যে ট্যাক্স তো হচ্ছে সবখানেই দিতে হচ্ছে। শুধু ট্যাক্স আর কোনো কিছু না? তোমাকে তোমার মোবিলিটিও ম্যাডাম অসুবিধা। হ্যাঁ পারফেক্ট মোবিলিটিটাও অসুবিধা ম্যাডাম। হ্যাঁ, এখানে তো মোটামুটি যা আছে সেখানে অসুবিধাই বেশি আছে, কারণ এত আইডিয়াল মার্কেটে এক্সিস্ট করে না। তার মানে এগুলো প্র্যাকটিক্যালি হয় না, এটা হচ্ছে জাস্ট একটা স্ট্যান্ডার্ড। এটা একটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ। কারণ এই স্ট্যান্ডার্ডটা যখন ব্রেক করে তখনই ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেটটা আসে, এবং ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেটের যে এতগুলা ক্লাসিফিকেশন এটাই আসছে কারণ কি আমরা যে পারফেক্টটাকে অ্যাজিউম করছিলাম, যেটাকে মডেল হিসেবে দাঁড় করাইছিলাম, সেটা সম্ভব না। ওকে, এখন আমরা যদি এটা দেখতে চাই যে আমাদের পারফেক্ট কম্পিটিশন মার্কেটটা কিভাবে ইকুইলিব্রিয়াম পজিশনে যায়, মানে একটা ভারসাম্য পজিশন যেখানে আমরা বলতে পারি যে এখানে আমি সবচেয়ে বেশি প্রফিট আর্ন করতে পারতেছি সেল করে। তো প্রথমে যেটা একটা ইকুয়েশন পাচ্ছি সেটা হলো কি আমাদের প্রফিট ইকুয়েশন। সেটা কি আমাদের টোটাল রেভিনিউ থেকে যদি টোটাল কস্ট বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো? আমাদের যা টোটাল আয় হচ্ছে সেখান থেকে যদি টোটাল ব্যয় বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? প্রফিট লাভটা লাভ। হ্যাঁ, এখন এই যে এই গ্রাফটা দেখতেছো 5.2, এটাতে ঠিক এই কথাটাই বলা হচ্ছে যে কোন জায়গাতে আমরা লাভ পাবো। দেখো যে এই কার্ভটা, টিসি কার্ভটা কি তোমাদের পরিচিত না? আমরা এর আগের চ্যাপ্টারে পড়লাম না টিসি কার্ভ, টোটাল কস্ট কার্ভ। মিস এই চিহ্নটার নাম কি? পাই। জি মিস পাই। হ্যাঁ, পাই এইখানে এইভাবে আসলো, পায়ের তো প্রফিট কে পাই দিয়েই প্রকাশ করা হয়। ও মিস বুঝতে পারছি। এখন কথা হলো যে আমাদের টোটাল কস্ট কার্ভ হলো গিয়ে ইনভার্স এজ শেপ, এবং টোটাল কস্ট কার্ভ সব সময় একটা ইন্টারসেপ্ট দিয়ে শুরু হয়, কারণ কি টোটাল কস্টের মধ্যে টোটাল ফিক্সড কস্ট আছে। মনে আছে কথাগুলো? ইয়েস মিস। আর আমাদের টোটাল রেভিনিউ কার্ভটা অরিজিন থেকে শুরু হয়, মানে তুমি যদি কোনো কিছু সেল করো তাহলে তোমার টাকা আছে, আর যদি সেল না করো তাহলে তোমার ভ্যালু কত? সেল না করলে তুমি আমার কাছে কোনো টাকাই আসবে না। দ্যাটস হোয়াই এটা শুরু হয় 0 থেকে। বাট তুমি কোনো কাজ করো আর না করো, খাও কি খাও না বলো, আমাদের মিস। আয় না থাকলেও কি ব্যয় সবার আছে। মানে ওই ফিক্সড যে ব্যয়টা। হ্যাঁ, ফিক্সড যে ব্যয়টা সেটা সব সময় থাকে। কাজে এইখানে দেখা যাচ্ছে যে আমাদের এই কার্ভের মধ্যে দুইটা কার্ভ যখন এক জায়গাতে আসছে তখন 3টা পয়েন্ট তৈরি হয়েছে, 3টা এরিয়া তৈরি হয়েছে। এই একটা এরিয়া তৈরি হয়েছে, এইটা এবং এইটা একটা এরিয়া তৈরি হয়েছে।
এখন এই যে এই এরিয়া এখানে দেখতে পাচ্ছি কি যে আমার কস্ট কার্ভ আমার রেভিনিউ কার্ভের উপরে, দ্যাট মিন্স আমার খরচ আমার আয়ের চেয়ে বেশি, এখানে প্রফিট হওয়া সম্ভব না। এবং এক্স বি এখানে যদি আমরা দেখি তাহলে এখানেও হলো যে আমার কস্ট কার্ভ আমার রেভিনিউ কার্ভের উপরে, দ্যাট মিন্স এখানেও আমার প্রফিট পসিবল না। প্রফিট আমার কোথায় সম্ভব? এক্স এ থেকে এক্স বি এর মাঝে, এখানে, যেখানে কি হচ্ছে আমার কস্ট কার্ভটা নিচে আর আমার রেভিনিউ কার্ভটা উপরে, মানে আমার আয় বেশি ব্যয় কম। এর মধ্যেও একটা পয়েন্ট আছে যেটা হলো মিডল পয়েন্ট, সেই পয়েন্টে কি আমার গ্যাপটা সবচেয়ে বেশি। এর মানে কি ওই পয়েন্টে আমার প্রফিটের পরিমাণটা বেশি, সবচেয়ে বেশি। আমরা কস্টে দেখছি না যে আমরা কিন্তু এ পয়েন্টেই শেষ করতে পারতাম আমাদের প্রোডাকশন, কারণ আমাদের ভেরিয়েবল কস্ট কার্ভ মিনিমাম পয়েন্টে চলে গেছিল, কিন্তু আমরা বি পয়েন্টে যে শেষ করছি কারণ কি টোটাল কস্ট কার্ভে মিনিমাম পয়েন্ট আসতে আমরা আরেকটু এক্সটেন্ড করতে পারছি। সো এইখানেই আমরা কি করব না, আমাদের প্রোডাকশন বন্ধ করে দেব না বা আমাদের সেল বন্ধ করে দেব না বা এই পয়েন্টের বেশিও আমরা আগাবো না, কারণ কি আগাইলে কি হবে আমরা ম্যাক্সিমাম প্রফিট থেকে বঞ্চিত হব। এটা হলো আমাদের ইকুইলিব্রিয়াম অবস্থা। আমরা ইকুইলিব্রিয়াম অবস্থাতে তখনই আসবে মার্কেটটা যখন আমাদের মার্জিনালটা, আমরা মার্জিনাল নিয়ে কাজ করতেছি, আমাদের মার্জিনালটা যখন সমান হবে, মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট যখন সমান হবে। প্রথম যে দেখা যায় না উপরে চলে গেল স্ক্রিন, একটু নিচে নামালে ভালো হয়। ঠিক আছে, হ্যাঁ ম্যাডাম এবার ঠিক আছে। আচ্ছা এখন প্রথম যে রেখাটা সেটা হলো এই যে আমাদের প্রোডাক্ট হোমোজেনিটির রেখা, প্যারালাল পাইছো খুঁজে? জি ম্যাম। এরপরে আমাদের টোটাল কস্ট শর্ট রানে টোটাল কস্ট কার্ভ ইউ শেপ, মনে আছে? মনে আছে যে আমাদের টোটাল কস্ট কার্ভ কিরকম ছিল? ইয়েস মিস, কিন্তু অনেক আগে মিস ভুলে গেছি। আমাদের এভারেজ কস্ট কার্ভটা ছিল ইউ শেপ এবং আমাদের যে মার্জিনাল কস্ট কার্ভ সেটাও ছিল ইউ শেপ, কিন্তু এই ইউ আর ওই ইউ এর মধ্যে একটু পার্থক্য আছে, এটা একটু ছাড়া ছাড়া ইউ। এখন আমরা পড়ছিলাম কি যে আমাদের মার্জিনাল কস্ট কার্ভ যে পয়েন্টে যে কার্ভকে ইন্টারসেক্ট করবে সেটা হবে ওই পয়েন্টের মিনিমাম পয়েন্ট, ওই কার্ভের মিনিমাম পয়েন্ট। আমাদের মার্জিনাল কস্ট কার্ভের বৈশিষ্ট্য কি ছিল যে মার্জিনাল কস্ট কার্ভ যে কোনো কার্ভকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটা হবে ওই কার্ভের মিনিমাম পয়েন্ট। তাহলে আমাদের মার্জিনাল কস্ট কার্ভটা আমাদের এমআর কে আমরা ডেফিনেটলি এমসি টাকে এমআর এর সাথে দেখব যে এমআর কে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে, কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে ই পয়েন্টে ম্যাডাম, ই পয়েন্টে। এখন ই পয়েন্ট বরাবর তুমি একটা রেখা টেনে যাও তাহলে দেখবা যে তোমার কস্ট কার্ভটা, তোমার যে এভারেজ কস্ট কার্ভ সেটা কোথায় ইন্টারসেক্ট করতেছে? বি পয়েন্টে। ঠিক আছে, পয়েন্টে পাইছো বি পয়েন্ট? জি ম্যাম। এবার এই বি পয়েন্ট থেকে বরাবর একটা রেখা টানো, তাহলে একটা এরিয়া পাবা। এই এরিয়াটাকে আমরা কি বলতেছি? পি ই বি এ এরিয়া নাকি? এই যে এ বি ই পি, হ্যাঁ, এইটা হলো আমার প্রফিট। এবং এই পয়েন্টে এটা হলো আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টে কি হচ্ছে আমার ই পয়েন্টে কি হচ্ছে
আমার এই কন্ডিশনটা ফুলফিল হয়ে যাচ্ছে এবং এই কন্ডিশনটা ফুলফিল যেখানে হয় সেখানে আমার প্রফিট হয়। কিন্তু ম্যাম এরিয়া নির্দিষ্ট করার সিস্টেমটা বুঝলাম না ম্যাম। এরিয়া নির্দিষ্ট করার সিস্টেম বুঝো নাই? না ম্যাডাম, এখানে এসএমসি কার্ভটা এমআর মানে পি ইকুয়াল টু এমআর কার্ভকে সেট করলো, ওই জায়গায় কেন আমরা ইন্টারসেক্ট নিলাম ম্যাডাম? এসএ টিসি তো সেট করছে, ওইটা তো নিলাম না। কোথায় ইন্টারসেক্ট করছে? ইন্টারসেক্ট তো একটা জায়গাতেই করছে। হ্যাঁ ম্যাডাম, এসএমসিটা পি ইকুয়াল টু এমআর এ ই বিন্দুতে করেছে না? হ্যাঁ, আমরা ওই পয়েন্টটা না নিয়ে যদি এসএ টিসি যে পয়েন্টে করেছে ওই পয়েন্টটা নিতাম তাহলে হতো না? আর কোন পয়েন্টে করছে বাবা? আর তো কোনো পয়েন্ট আমি দেখতে পাচ্ছি না। ম্যাডাম এসএ ও টিসি বলছে হ্যাঁ, এসএটিসি টা ম্যাম এর করছে পাশে না একটা কিসের জন্য? পয়েন্ট আছে যেটার কোনো নাম নেই, ওই পয়েন্টের কথা বলছি, যেটা এসএটিসি রেখাকে এই মানে যে এইখানে সেট করছে ওইটাই। এই না পয়েন্টে ম্যাডাম, ম্যাম না উপরে ম্যাম, এসএটিসি টা এর যে পাশে এমআর কে ই যেখানে করছে রেখায় ওইটা। পি পি রেখায় পি রেখায় যে শেষের বিন্দুটা, এটা হচ্ছে এসএটিসি রেখা মানে এই যে বক্ররেখাটাকে এইখানে সেট করছে হ্যাঁ ওইটা। হ্যাঁ হ্যাঁ এটা ম্যাম। জি ম্যাডাম। এইটা তো তোমার কোন কার্ভে কোন কার্ভ দেখো তো? এটা এসএটিসি কার্ভ আর টোটাল এমআর। কস্ট। এসএটিসি কার্ভ আর এমআর কার্ভ, দুটো কার্ভ কি এক ইউনিটে যাচ্ছে? ওইটা তো জানি না ম্যাম। আমরা মার্জিনাল নিয়ে কাজ করতেছি না? ও হ্যাঁ হ্যাঁ, ওইটা মার্জিনাল আর এটা ওটা মার্জিনাল কস্ট, এটা মার্জিনাল রেভিনিউ। হ্যাঁ, আর এইটা হলো কি এভারেজ কস্ট। আমরা তো এভারেজ নিয়ে না, আমরা আমাদের সূত্রটাও কিন্তু মার্জিনাল, এভারেজ না। বুঝছো? এজন্য আমরা এই পয়েন্ট নিইনি, এই পয়েন্ট নিইনি, কোনো পয়েন্ট না নিয়ে কি করছি, এই পয়েন্টটা নিছি, কারণ এই পয়েন্টটা আমার মার্জিনাল টু মার্জিনাল, মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট। ক্লিয়ার? জি ম্যাম। খুব কষ্ট করে এখন আরেকটা জিনিস আছে, সেটা হইলো যে এই কার্ভটা যদি এরকম হইতো তাহলে কি হইতো? এরকম হবে কখন? মনে করো যে কোনো কারণে আমি এখান থেকে মনে করো বোঝানোর জন্য আমি এমসি কার্ভটাকে এভাবে ড্র করছি যেন এমআর কার্ভকে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করে, কিন্তু আমি যদি মনে করো এমআর কার্ভটাকে শুরু থেকে ড্র করি, এভাবে ড্র করি, এটাও তো ইউ শেপ, রাইট? তাহলে কি হবে? আমার আরেকটা পয়েন্ট পাওয়া যাবে। আরেকটা পয়েন্ট পাওয়া যাবে। তাহলে আমার কোন পয়েন্টে, এই যে ই প্রাইম, হ্যাঁ ই প্রাইম আর এই যে এক্স ই প্রাইম, আরেকটা পয়েন্ট পাওয়া গেছে। এখন আমাকে বলো যে কোন পয়েন্টে আমার ইকুইলিব্রিয়াম হবে এবং সেই পয়েন্টে আমার প্রফিট ম্যাক্সিমাম হবে। ম্যাম এক্স ই পয়েন্টে ম্যাক্সিমাম হবে। কেন এক্স ই প্রাইম পয়েন্টে হবে না? যেখানে ক্ষেত্রফলটা কমে যাবে, ক্ষেত্রফল এরিয়াটা কমে বেশি যাবে। পাবো সেটা। এখানে কন্ডিশনটা হলো গিয়ে এইটা, যেখানে আমার এমসি স্লোপটা এমআর এর চেয়ে বেশি হবে সেখানে আমার প্রফিট হবে। এখন দেখো তো যে ই পয়েন্টে আমার এমসি স্লোপ কত আর ই প্রাইমে আমার এমসি স্লোপ কত? ই প্রাইমে আমার এমসি স্লোপ নেগেটিভ, রাইট? আর ইতে কি আমার এমসি স্লোপ পজিটিভ। পজিটিভ। আর আমার এমআর এর স্লোপ তো মনে করো যে সব জায়গাতেই তো কন্টিনিউয়াসলি জিরো। তাহলে আমার এমসি স্লোপ বড় কোনটা, ই প্রাইমে না ইতে? ইতে। ইতে। তাহলে আমার প্রফিট কোথায় হবে? ইতে। ইতে। এইটাই হলো আমার ইকুইলিব্রিয়াম। পুরা
বর্ণনাগুলা পড়বা, দেখবা যে এই কথাগুলো লেখা আছে, পড়ে যাবা। তোমাদেরকে ছোট আর একটা জিনিস পড়ায়, একটা ছোট ম্যাথ একটু দেখাই দিই নাকি? জি ম্যাম। মিস আমাদের সিলেবাস মিস আর কতটুকু আছে? তোমাদের সিলেবাস আমি কালকে ক্লাস নিলে শেষ। না মিস অনেকগুলা টার্ম মিস নতুন নতুন আসতেছে মিস, এতগুলো মনে থাকে না। একটু কষ্ট করে। ম্যাম সবকিছু কভার হয়ে গেলে কি আপনি একবার আমাদের টোটাল সিলেবাসে কি কি আছে এই জিনিসগুলো একটু রিভিউ করে দিবেন? ম্যাম তাহলে একটু ভালো হতো ম্যাম, আমরা একটু আইডিয়া পেতাম। হ্যাঁ হ্যাঁ হুম, অবশ্যই, কোন হ্যাঁ কোন ম্যাম এই ফর্মুলাগুলা, জিনিসটা ভালো বলছে। গ্রাফগুলা? তোমরা চাইলে আমি সবই করে দেব, কোনো সমস্যা নাই। আমাদের ইমপারফেক্ট এই কম্পিটিশন ব্যাপারটা ভালো। মার্কেটের প্রথমটা হলো গিয়ে মনোপলি। হোয়াট ইজ মনোপলি মার্কেট? যে মার্কেটে একটা মাত্র সেলার থাকবে আর বায়ার্স থাকবে সবাই। বলতো বাংলাদেশে এমন কোন মার্কেট আছে যেটাতে একটা মাত্র সেলার্স আর বায়ার্স সবাই? ম্যাডাম ওয়াসা, হুম? মানে পানি সাপ্লাই, আর তারপরে ডেস্কো, ইলেকট্রিক। পাবদা, পল্লী বিদ্যুৎ, এই সমস্ত। বাহ, ভালোই বলে ফেলছো। আমাদের ইলেকট্রিসিটির মার্কেটটা হইলো যে আমাদেরকে মনোপলি মার্কেট। এই কারণে এই মার্কেটে তারা যখন ইচ্ছে তখন দাম বাড়াইতে পারে, যখন ইচ্ছে তখন দাম কমাইতে পারে, বাড়াইতে পারে, এবং তোমার আমার কোনো সে থাকে না। কোনো সে থাকে? যখন না ম্যাম। electricity এই মাসে বাড়াইছে ম্যাডাম। দাম বাড়াই দিছে, তখন কি তুমি একবারও প্রতিবাদ করতে পারছো যে না দাম কমাইতে, নেগোসিয়েশন বার্গেনিং কিছু করতে পারছো? মিস একটা করা যাবে সবাই মিলা, মানে ইয়া না দিলে, বিল না দিলে। ওটা তো লাইন কেটে দেবে। নাশকতা। হ্যাঁ নাশকতা হবে না, পুরা মানে যে একটা এলাকা বা একটা কিছু একটা পুরো অফ করে দিলে আর কিছু হবে না। মনে করো ইলেকট্রিসিটি এরকম একটা প্রোডাক্ট হয়ে গেছে যে এটা কোনোভাবে মনে করো যে ওরা আমাদেরকে ইলেকট্রিসিটি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে, বাট আমরা পারি না। তুমি বলতেছো যে এরকম, ওরা বলবে যে এই একটা এলাকাতে 1 মাসের জন্য ইলেকট্রিসিটি বন্ধ, তুমি নিজেই দম বন্ধ হয়ে যে বলবা যে ঠিক আছে আমি টাকা বেশি পে করতে রাজি। এবং এই একটা কাজের জন্য তুমি 10 জনকে কখনো এক জায়গাতে মত নিয়ে আসতে পারবে না। হ্যাঁ ম্যাম, নর্মাল ক্লাস নিয়েই তো সবাইকে আনা যায় না, যে একটা বললে আর একটা শুনে। সেখানে হচ্ছে গিয়া ইলেকট্রিসিটি বন্ধ করে ঘরের মধ্যে অফ থাকবে, এটা তো ইম্পসিবল। ইয়েস এটা মিস, আর impossible। একটা গুরুত্বপূর্ণ বিষয়। কি? না মিস এটাই তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো মিস সবাই একমত হবেই না, স্বাভাবিক। হ্যাঁ, তো আমাদের মনোপলি মার্কেটের যে বিষয়টা, মনোপলি মার্কেটে কখনো নরমাল প্রফিট হয় না যে এমআর ইকুয়াল টু এমসি হয়ে গেল, সো আমরা প্রফিট পেয়ে গেলাম। মনোপলি মার্কেটে কি হবে? সবসময় এক্সেস প্রফিট হবে না। যখন তোমার হাতে সব নিয়ন্ত্রণ, তুমি কি চাইবা না যে নরমালের চেয়ে একটু বেশি প্রফিট করি? অবশ্যই। তো এইটা হলো সেই সিচুয়েশন যেখানে মনোপলি মার্কেট এক্সেস প্রফিট করে। এখন এই গ্রাফটা আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন। তোমাদের মধ্যে কে কে এই গ্রাফ ড্র করতে পারবে? মিস চিত্র তো আঁকতে পারবো ওই হিসাবে, কিন্তু গ্রাফ বুঝে কিছু আঁকতে পারবো না। হ্যাঁ, মানে ড্রয়িং হয়ে যাবে চারুকলা স্টুডেন্টদের আলামিন মতো। আসছিল আমার রুমে বই নিতে, তো আলামিনকে আমি এই গ্রাফটা ড্র করতে দিছিলাম, ম্যাম পারছিল? না পারে নাই। মিস ওকে কি ডাটা দিয়ে দিছিলেন নাকি সরাসরি দেখে আঁকতে বলছিলেন? সরাসরি দেখে। মিস দেখে তো আঁকা যাবে মিস। চাঁদা দিয়ে আঁকা যাবে মেবি। আর না কাছাকাছি চাঁদা হবে। লাগবো না, হাত দিয়ে আগে বলবো। হাত দিয়ে আগে আঁকা বাঁকা হবে না? ও এটা আচ্ছা, প্রবলেম না, স্কিল আঁকা দিয়ে বাঁকা ঠিক করে হলে নেবে। ব্যাপার না। তাহলে তোমরা ড্র কইরা আমাকে একটু পাঠায়ো। মিস এটা কি হিসাবে ড্র করবো মিস, কোনটা যে কি এটাই তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা এবার ম্যাম, আমি ম্যাম আরেকটা জিনিস আমার মনে পড়লো মাত্র। ম্যাম হচ্ছে আমাদের সিটির ব্যাপারটা কি হবে? সিটির ব্যাপারটা এটা হলো কি আমাকে প্রশ্ন করতে হবে আমাকে যে আসলে সিটি কি তোমাদের, আমি আমার মতো করে অ্যাসাইনমেন্ট দিয়ে নিয়ে নিতে পারবো নাকি? আমি যেমন তোমাদের নরমাল কোশ্চেন করে যাব, এরকম সিটির প্রশ্ন করে যাব যে তোমরা সিটির পরীক্ষা দিয়ে দিলা?
যদি না এরকম ম্যাম, সেটা হচ্ছে মেবি অ্যাসাইনমেন্ট দিয়ে দিলে ভালো হয় ম্যাম আমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিলে ভালো হয়। মিস জি একটা ম্যাম। সাবজেক্ট আমাদের শেষ হয়ে যাবে মিস। একটা হ্যাঁ সাবজেক্ট শেষ হয়ে যাবে, কিন্তু মনে করো যে এটার তো আমার পারমিশন লাগবে, উইদাউট পারমিশন। কারণ হলো তোমাদের ক্লাস নেওয়ার পারমিশন আছে, বাট অ্যাসেসমেন্টের কিন্তু কোনো পারমিশন এখনো ওইভাবে দেওয়া হয়নি। কাজে যদি আমাকে পারমিশন দেয় তাহলে মনে করো যে আমি আমার মতো অ্যাসেসমেন্টের ব্যবস্থা করলাম। আর যদি না দেয় তাহলে মনে করো আমি তোমাদের সিটির দুটো কোশ্চেন সেট করে যাব। আমি যদি প্রশ্ন সেট করে যাই তাহলে মনে করো যে তোমাদেরকে কোথাও কোনো ধরনের টেনশন করতে হবে না। জি ম্যাম। ম্যাম আগের সিটিটা কি ক্যান্সেল হয়ে গিয়েছে? না, আমাদের হয় নাই একটাও সিটি, এ সেকশনের হয়েছে শুধু। এ সেকশনের হইছে আর বি সেকশনের মনে হয় হইছে। না ম্যাম, আমাদের একটাও হয় না। আমাদের হওয়ার মিস কথা ছিল আমাদের যেদিন, যেদিন সেদিন হবে হচ্ছে ওই দিনই অফ হতো। লকডাউন ও হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, তাহলে মনে হয় ইটির একটা সিটি হইছে। এই ম্যাডাম তাহলে এই সেকশনের সিটিটার কি হবে ম্যাডাম? এই সেকশনের সিটিটা কাউন্ট হয়ে যাবে, ওইটা আমি মার্ক দিয়ে দিব। এ সেকশনের জন্য একটা, আর বি আল্লাহ, সেকশন সি তাহলে খারাপ সেকশনের হবে জন্য ম্যাম। দুইটা দুইটা করে কোশ্চেন দিয়ে যাব। ম্যাম তাইলে তো শেষ একেবারে। ম্যাম একটু যখনও দিতে হ্যাঁ ম্যাম একটু দেখেন যে কোনোভাবে অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। আমরা বসে আছি, একটু কাজ করলাম, সমস্যা নেই তো। হচ্ছে কি, তার চেয়ে ওই সময় যায় এতগুলা পরীক্ষা আমাদের একসাথে জমা হয়ে যাবে, তার মধ্যে আবার এই একটু মানে আমাদের আমি ভালো হতো। আমি আমার হেডের সাথে কথা বলে, আমার হেড তোমার হেডের সাথে কথা বলবে, যদি তারা অনুমতি দেয় তাহলে আমি নিয়ে নেব। জি ম্যাম, একটু মানে বলে দেখেন আর কি, যদি তাহলে ভালো হয় আর কি আমাদের জন্য। আচ্ছা, তাহলে গ্রাফটা একটু বর্ণনা করে দিই নাকি? জি ম্যাম। নরমালি প্রাইস এন্ড আউটপুট, প্রথম কার্ভটা হলো ডিমান্ড কার্ভ ডিডি। দ্বিতীয় কার্ভটা হলো ঠিক এর 45 ডিগ্রি বরাবর মাঝখান দিয়ে যে কার্ভটা গেছে সেটা হলো আমার এমআর কার্ভ। দুইটা কার্ভ পেয়ে গেছো? ম্যাম আবার একটু। প্রথমে যে কার্ভটা হলো সেটা হলো আমার ডিমান্ড কার্ভ ডিডি, ডিমান্ড কার্ভ, আমার ইলেকট্রিসিটির ডিমান্ড কার্ভ, দ্যাট ইজ, ঠিক আছে? এটা স্ট্রেট লাইন না? হুম, এটা কি কার্ভ না স্ট্রেট লাইন? দেখতে তো স্ট্রেট লাইন মনে হচ্ছে। স্ট্রেট লাইনটাই হলো কি ডিমান্ড কার্ভ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এর পরেরটা যেটা গেছে একদম 45 ডিগ্রি বরাবর গেছে সেটা হলো এমআর, মার্জিনাল রেভিনিউ কার্ভ। ম্যাম আমি তো ভাবছি কার ওটা সাথে 45 ডিগ্রি? স্পর্শক। কার সাথে এই 45 ডিগ্রি? হ্যাঁ যেটা দেখে তো বুঝা যাচ্ছে। ম্যাম 45 ডিগ্রিটা কার সাথে? এই যে এইটা ডিমান্ড কার্ভের সাথে, ম্যাম দেখে তো মনে হয় না এই যে 45 এটা ডিগ্রি। এটা মানে মিস ডিডি ডি প্রাইম ওইটা মিস 45 ডিগ্রি না? টোটাল না না, ডিডি তোমার 2D নরমাল কার্ভ, D প্রাইম বাট এইটা হলো যে 2D তোমার D একদম প্রাইম। এই মাঝখান থেকে, কোনটা হচ্ছে? এটা তোমার মাঝখান থেকে চলে আসবে, তোমার ডি প্রাইম আর মানে এইটার মাঝখান থেকে চলে আসবে। তারপরে যে কার্ভটা সেটা হলো এই যে এস এ টি সি কার্ভ। এন্ড লাস্ট কার্ভটা হলো যে এমআর কে ছেদ করে তোমার এসএমসি কার্ভ। এখন আমরা কি জানি? আমরা ম্যাডাম জানি যে ম্যাডাম এমআর কার্ভের অ্যাঙ্গেলটা আরেকবার একটু বলবেন? এমআর কার্ভটা হলো যে তোমার ডিমান্ড কার্ভের মাঝখান থেকে তুমি একটা লাইন ড্র করে ফেলবা। মানে তোমার এখানে একটা কি ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে না? জি এই ট্রায়াঙ্গেলের মাঝখান থেকে এটা অর্ধেক। আচ্ছা বুঝতে পারছি। জি মিস বিদ্যুতের ক্ষেত্রে মার্জিনাল রেভিনিউটা কি? মার্জিনাল রেভিনিউটা কি একই জিনিস। মার্জিনাল রেভিনিউ কি একটা মনে করো ওরা যে পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতেছে তার চেয়ে আর এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে কি পরিমাণে আর্ন করবে সেটাই। বুঝতে পারলাম।
এখন নরমালি এই কার্ভটা এরকম হওয়ার কারণ হলো যে এখানে নরমাল প্রফিট কখনো আর্ন হয় না। আমি যদি দেখি যে এসএমসি কার্ভটা আমার এমআর কার্ভকে কোন বিন্দুতে ইন্টারসেক্ট করছে, তাহলে আমরা কি পাবো? এই পয়েন্টটা পাচ্ছি না? জি মিস। এই পয়েন্টে আমাদের কি হচ্ছে? এমআর ইকুয়াল টু এমসি হচ্ছে। আবার কিন্তু এই পয়েন্টে একজন মনোপলিস্ট কখনোই তার প্রোডাকশন ছাড়তে রাজি না। সে কোন পর্যন্ত যাবে? সে ডিমান্ড কার্ভ পর্যন্ত যাবে, যে মানুষের কতক্ষণ ডিমান্ড আছে, সে সি পয়েন্ট পর্যন্ত যাবে। এরপর দেখবে যে এই পর্যন্ত তার কস্ট কতখানি হচ্ছে, তখন সে হলো গিয়ে একটা পয়েন্ট কাটবে বি পয়েন্টটা, যেটা টোটাল কস্টের সাথে, এখানে সে চলে আসবে। তারপর সে এই একটা এরিয়া ক্রিয়েট করবে। এটা হলো মনোপলি মার্কেটের এক্সেস প্রফিট। সে কিন্তু এই এপসিলন এই পয়েন্টে থাকতে পারতো, বাট এই পয়েন্টে সে নাই। কারণ কি? এই পয়েন্টে সে হলো গিয়ে মানুষের ডিমান্ড বেশি আছে, সে যতক্ষণ ডিমান্ড আছে ততক্ষণ পর্যন্ত সে যাবে এবং সে তার নিজের ইচ্ছা মতন প্রাইসটাকে বাড়াইতে পারে। প্রাইসটা তার হাতে। যেমন আমার ইলেকট্রিসিটি মার্কেটের প্রাইসটা কিন্তু আমাদের হাতে না, তাদের হাতে। তো দ্যাটস ওয়াই সে সেই পর্যন্ত প্রাইস নিয়ে যাবে এবং একটা নতুন এরিয়া তৈরি করবে, সেখানে সে এক্সেস প্রফিট আর্ন করবে। এই যে এই জায়গাটুকু একটু ভালো করে পড়বা, তাহলে মনে করো বুঝবা যে এই কার্ভটা কিভাবে হইলো। এখন এই একটা ম্যাথ, সিম্পলি একটা ম্যাথ আমি তোমাদেরকে একটু দেখাই দিতে চাচ্ছি। এখানে দেখো যে একটা মনোপলিস্ট মার্কেটের ডিমান্ড কার্ভের ইয়া দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে। ডিমান্ড কার্ভের ইকুয়েশন মানে কি? নেগেটিভ ইকুয়েশন হবে, আমাদের নেগেটিভ স্লোপ হবে। বুঝতে পারতেছো? কালকে আসো কেউ? বাবার ফোনে রেকর্ডিং মিস, আসি করলে মিস। এটা শব্দ উঠতেছে। এখন এখানে আমরা মনে করো যে তোমাদের প্রশ্নটা থাকবে যে তোমাদেরকে ডিমান্ড কার্ভের একটা মনোপলিস্ট মার্কেটে ডিমান্ড কার্ভের একটা ইকুয়েশন দেওয়া থাকবে আর একটা কস্ট ফাংশন দেওয়া থাকবে, এই দুইটা দেওয়া থাকবে। এখান থেকে তোমাকে বলা হবে যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করো। বুঝতে পারছো? জি মিস, কোশ্চেনটা বুঝতে পারছি। ইকুইলিব্রিয়াম, এখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করতে গেলে তোমাকে কিন্তু দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে। প্রথমটা কি? এমআর ইকুয়াল টু এমসি। পরেরটা হলো যে এই যে এইটা, প্রথমটা হলো এমআর ইকুয়াল টু এমসি। এমসি, আর পরেরটা হলো এই যে স্লোপ অফ এমসি গ্রেটার দেন স্লোপ অফ এমআর। কোশ্চেনটা আরেকবার বলুন। তোমাদের প্রশ্নটা থাকবে যে এরকম যে তোমাদের মনোপলিস্ট মার্কেটে ডিমান্ড কার্ভ দেওয়া থাকবে আর একটা কস্ট কার্ভ দেওয়া থাকবে, কস্ট ফাংশন। এই দুইটা ফাংশন দেওয়া থাকবে। দেওয়ার পর তোমাদেরকে বলা হবে যে তোমরা একটা ইকুইলিব্রিয়াম পজিশন দেখাও। ইকুইলিব্রিয়াম পজিশন, তোমার ইকুইলিব্রিয়াম পজিশন মানে কি? তোমাকে প্রফিট দেখাইতে হবে, কোয়ান্টিটি দেখাইতে হবে, প্রাইস দেখাইতে হবে, সবই দেখাইতে হবে যে এইটা হলো আমার ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট। এখন তার জন্য কি করতে হবে? তোমাকে এই কন্ডিশন দুইটা ফুলফিল করতে হবে। প্রথমটা কি? এমআর ইকুয়াল টু এমসি, দ্বিতীয়টা স্লোপ অফ এমআর লেস দেন স্লোপ অফ এমসি। ঠিক আছে? বুঝতে পারছো? ইয়েস মিস। জি ম্যাম। এখন প্রথমটা যেটা আছে যে আমার ডিমান্ড কার্ভে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটাকে যদি আমি পি এর জন্য সলভ করি তাহলে এই ইকুয়েশনটা পেয়ে যাব না? ইকুয়াল টু পাইলাম এটা। এন্ড দিস ইজ দা আমাদের ভেরি নোন ফাংশন। সেটা হলো কি আমরা প্রফিট মানে জানি কি যে রেভিনিউ থেকে কস্ট বাদ দিয়ে দিলে আমরা প্রফিট পাবো।
Yes. ঠিক আছে? Yes, ma'am. জি মিস। এখন রেভিনিউ মানে কি আমার আউটপুটকে আমার মানে আমার কোয়ান্টিটিকে আমার প্রাইস দিয়ে যদি গুণ করে দিই, তো কোয়ান্টিটি হলো এক্স, তো এক্স এর এইটা, প্রাইস এইটা, রাইট? এই দুইটা ইকুয়েশনকে যদি আমি গুণ করে দিই তাহলে এইটা পাবো। এখন আমার তো দরকার এমআর, ঠিক না? আমার তো শুধু রেভিনিউ দরকার না, আমার মার্জিনাল রেভিনিউ দরকার। মিস এখানে পি কি মিস? পি প্রাইস Price. আর এক্স Quantity. কোয়ান্টিটি ও, অর quantity. আউটপুট। এখন আমার দরকার কি মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউর জন্য আমাকে কি করতে হবে? একবার Total revenue দ্বারা quantity কে ভাগ দিতে হবে। ভাগ না বাবা, ও ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন করতে হবে, সরি। দেখো তো ডিফারেন্সিয়েশন করে অ্যানসারটা আসে কিনা, ঠিক আছে? হ্যাঁ। এরপরে কি বুঝো নাই? না মিস বুঝছি। এরপরেটা কি আমার এমসি। এমসি এর জন্য আমাকে কি করতে হবে? যে সি আছে না আমার কস্ট ফাংশন, এই যে এটা আমার কস্ট ফাংশন। কস্ট ফাংশনকে একবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি কি পাবো? এটা পাবো না? Yes. তাহলে এমআর ইকুয়াল টু এমসি। এই যে এমআর এর এই ভ্যালু আর এমসি এর এই ভ্যালু দুটোকে এক জায়গাতে বসাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি? Quantity. কোয়ান্টিটি পেয়ে যাচ্ছি। যখন কোয়ান্টিটি পাচ্ছি তখন ডেফিনেটলি প্রাইস পেয়ে যাচ্ছি। প্রাইস পাবো, হ্যাঁ। সেটাকে যদি এখন আমি প্রফিট ফাংশনে বসাই দিই তাহলে আমি প্রফিট পেয়ে যাচ্ছি। প্রফিট পেয়ে যাব। সো এইটা তো আমার স্ট্যান্ডার্ড চলে গেল এমআর ইকুয়াল টু এমসি, বাট আমাকে দেখতে হবে যে এই পয়েন্টটাই কি আমার ঠিক পয়েন্ট কিনা, মানে আমাকে রিচেক করতে হবে। সো সেকেন্ড অর্ডার কন্ডিশনে যাইতে হবে। সেকেন্ড অর্ডার কন্ডিশনটা কি? এই যে এটা, মানে আমার এমআর কে আরো একবার ডিফারেন্সিয়েশন করতে হবে এবং এমসি কেও আরো একবার, এবং এমসি স্লোপটা কি হবে? এমআর এর স্লোপের চেয়ে বড় হবে। সো আমি এমসি কে ডিফারেন্সিয়েশন করতেছি। এমসি কে ডিফারেন্সিয়েশন আমি এমসি এর ভ্যালু কত পাইছি? 40। 40 কে যদি ডিফারেন্সিয়েশন করি আরো একবার তাহলে ভ্যালু কত পাবো? 0। আর এমআর এর ভ্যালু পাইছি আমি এই যে 100 মাইনাস 4x। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত পাবো? -4। -4। এখন -4 বড় না 0 বড়? 0 বড়। So that এমআর is এমসি বড়। MC slope of MC is greater than slope of MR. এমআর। তো দুইটা কন্ডিশনে আমরা যখন ফুলফিল করে যাচ্ছে তখন আমরা বলতে পারি that is আমার ইকুইলিব্রিয়াম প্রফিট, ইকুইলিব্রিয়াম প্রাইস এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এই ম্যাথটা কি ক্লিয়ার? ম্যাথ কি ক্লিয়ার? জি ম্যাম কথা শোনা যায় না আপনার। আস্তে শোনা যাচ্ছে ম্যাডাম। ম্যাথ কি ক্লিয়ার? জি ম্যাম, কিন্তু এই ম্যাথ তো লাস্টে কন্ডিশন ফুলফিল হলো। এরকম যদি হতো যে লাস্টে এমসি ইজ গ্রেটার দেন এমআর, এই কন্ডিশন ফুলফিল না হতো, তাহলে কি এগুলাকে বলতে পারতাম যে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, ইকুইলিব্রিয়াম প্রাইস? না, বলতে পারতাম না যে এগুলো ইকুইলিব্রিয়াম না। তখন আবার মনে করো যে তোমার ইকুয়েশনের মধ্যে চেঞ্জ করতে হইতো। ও, আমাদের পরীক্ষা এরকম তো থাকবে না, না মিস? না, তোমাদের পরীক্ষাতে থাকবে না। তাহলে সমস্যা নেই। তাইলে সমস্যা না। না থাকলে হইলো না। তাহলে কি মোটামুটি বুঝতে পারছো? জি মিস, এই ম্যাথটা করতে পারবো। তাহলে কি আমি স্ক্রিন শেয়ার অফ করব? ম্যাম হচ্ছে কি অন্য টাইপের কিছু কোশ্চেন ছিল। বলো। হচ্ছে ম্যাম আমাদের পরীক্ষায় কি ওই যে হোয়াট ইজ সাপ্লাই, হোয়াট ইজ ডিমান্ড এই টাইপের কোশ্চেন গুলো থাকবে, নাকি হচ্ছে সব গ্রাফ এক্সপ্লেনেশন ওই টাইপের কোশ্চেন আসবে বেশি? কোনটা এখন তাহলে রেকর্ডিংটা অফ করে দিই। জি ম্যাম।